চলমান সংকট নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক। সামনে কঠিন চ্যালেঞ্জ, ঐক্যের বিকল্প নেই বললেন ফখরুল। আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভে ইসকন নিষিদ্ধের দাবি। চট্টগ্রামে জানাজায় জনতার ঢল। সব ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয়। ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায়তারা করে যাচ্ছে। দেহটা নিয়েই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সহ 2 মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি। কর ফাঁকির মামলায় খালাস পেলেন তারেক রহমান। নির্বাচনী ট্রেন থামল ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিতদের দ্বারে। সময় শেষ হলেও রাজনৈতিক দলের সুপারিশ নেবে সংস্কার কমিশন। আজও নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি গড়ালো দ্বিতীয় দিনে। পাকিস্তানে ব্যাপক ধরপাকড়ের জেরে পিটিআই এর বিক্ষোভ প্রত্যাহার। সামনে আরও বড় চমক দেখাতে চায় ইমরান খানের দল। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। চলমান সংকট নিরসনে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এই কথা জানান বিএনপি মহাসচিব। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের চলমান পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করে বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল। বলেন, এই পরিস্থিতিতে আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক জাতীয় ঐক্য তৈরির উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকার প্রধানকে আহ্বান জানিয়েছেন তারা। যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই কথাগুলো আমরা আপনাদেরকে বলে এসেছি। বিগত সময়ে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো ইউনিয়ন পরিষদও ভেঙে দেবার দাবি জানিয়েছেন তারা। নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোর বেশি আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি। আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় সরকার করেছিল এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টার পক্ষে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। মারুফা রহমান, নিউজ 24। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে ঢেউ লাগলো এবার রাজধানী ঢাকাতেও। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে জনতার স্রোতে উচ্চারিত হল ইসকন নিষিদ্ধের দাবি। ক্ষোভ বিক্ষোভে সারা দেশে ধ্বনিত হয়েছে হত্যায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন ইসকন একটি জঙ্গিবাদী সংগঠন। এ সময় তারা সাইফুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। বাংলাদেশে কিছু সংখ্যালঘু প্রজা অত্যন্ত সেনসিটিভ একটা করছে এবং এইটাকে কেন্দ্র করেই কিন্তু আওয়ামী লীগ খেলতে চায়। আমাদের রাজনীতিতে আমাদের সবসময় এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে।
আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, ফেসিবাদীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। জানান, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় মাঠে থাকবে শিবির। ছাত্র সমাজের যে বিপ্লব, এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ফ্যাসিবাদের এত পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আইনজীবী হত্যার ঘটনায় উত্তাল বন্দরনগরী চট্টগ্রাম। বুধবার দুপুরে টাইগার পাস মোড়ে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম শাখা। সেখানে অংশ নেন ছাত্র প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। তারা অবিলম্বে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান। এই ইসকন কিভাবে গত 16 বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে জঙ্গি সংগঠন হিসাবে স্বৈরাচারী সঙ্গী হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। এর অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার মধ্যে যত আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, চোখের জলে শেষ বিদায় জানানো হলো চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। বুধবার বিকেলে জেলার সাতকানিয়ায় তৃতীয় জানাজা শেষে দাফন করা হয় তাকে। এর আগে বন্দরনগরীতে আয়োজিত 2 দফা জানাজায় ঢল নামে জনতার। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান তারা। জানাজায় যোগ দিয়ে উপদেষ্টা হাসান আরিফ বলেন, দোষীরা কেউ ছাড় পাবে না। এদিকে এ ঘটনায় আটক 27 জনের মধ্যে হত্যার ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করেছে পুলিশ। জনতার এই ঢল আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায়। বুধবার সকালে সাইফুল ইসলাম আলিফের মরদেহ দ্বিতীয় দফা জানাজার জন্য নেওয়া হয় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। এ সময় সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন নিষিদ্ধের দাবি জানান আইনজীবী সাইফুলের সহকর্মী ও স্থানীয়রা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসে যদি কোনো অন্যায়ের শিকার হই, তার প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। ইসকনের চিহ্নিত স্থানগুলো থেকে অস্ত্র উদ্ধার করার দাবি জানাচ্ছি। জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান তারা। উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। এর আগে সকাল 10:30টায় চট্টগ্রাম আদালত চত্বরে অনুষ্ঠিত হয় আলিফের প্রথম জানাজা। সেখানে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ জানান, হত্যায় জড়িতরা কেউই ছাড় পাবে না। যারা দুষ্কৃতকারী, সে যেই হোক, যেখানকারই হোক, যে পুরুষেরই হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের আওতায় তাকে আসতে হবে। এদিকে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 27 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর সিসিটিভির ফুটেজ দেখে বাকিদের শনাক্তে চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কাজে যারা জড়িত ছিল তাদেরকে আমরা সারা রাত বিএপি অভিযান করে কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকা হতে এখন পর্যন্ত প্রায় 27 জনকে আটক করা সক্ষম হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত চত্বরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবিলম্বে আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সনাতন একতা মঞ্চ। এ সময় সংবিধানের ধর্মনিরপেক্ষতা বাতিল এবং সনাতনী নেতৃবৃন্দদের গ্রেফতারের প্রতিবাদ জানায় তারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির নেতারা। সংবাদ সম্মেলনের শুরুতেই চট্টগ্রামে নিহত আইনজীবীর প্রতি শোক জানিয়ে 1 মিনিটের নীরবতা পালন করেন তারা। নেতারা বলেন, দেশে যারা দুষ্কৃতি করার চেষ্টা করেছে তাদের রুখে দিতে প্রত্যেককে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আরও বলেন, বাংলাদেশে যারা সংখ্যালঘুদের উপর হামলা করেছে তারা কোনো ধর্মের নয়, তারা কেবলই দুষ্কৃতকারী। আইনশৃঙ্খলা পরিস্থিতি জেনে আগামীকালের মধ্যে ইসকনের ব্যাপারে সরকারের মতামত জানাতে বলেছেন হাইকোর্ট। ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। সরকার তাদের ব্যাপারে যাচাই বাছাই শুরু করেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি,
এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন। বাংলাদেশ জঙ্গিবাদী, অসহিংসু এবং এদেশের সংখ্যালঘুরা বিপন্ন অবস্থায় রয়েছে বিশ্বের কাছে এমন একটা চিত্র তুলে ধরতে প্রতিবেশী দেশ ভারত পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতার তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। দুপুরে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে গণতন্ত্র মঞ্চ। নেতাদের অভিযোগ, চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে বিবৃতি তার রীতিমতো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ। চট্টগ্রামের ঘটনা পরিকল্পিত, এটাকে আন্তর্জাতিক এজেন্ডা করে অপপ্রচার চালাচ্ছে ভারত। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে তৎপরতা চলছে তা রুখে দিতে সরকার ও জনগণের প্রতি আহ্বান জানান নেতারা। এখনো পর্যন্ত প্রশাসনে পুরনো ফ্যাসিবাদের নানা ধরনের অপতৎপরতা, নানাভাবে তারা এই সরকারকে বিতর্কিত করা, ব্যর্থ করা, সরকারকে প্রশ্নবিদ্ধ করবারও নানা অপতৎপরতা আমরা লক্ষ্য করি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাইকোর্ট ও বিচারিক আদালত এই দুটি আদেশ দিয়েছেন। দুদকের আইনজীবী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার কিংবা দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি। এদিকে কর ফাঁকির অভিযোগে এনবিআরের দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। এটিএমের টাকা আত্মসাৎ করার অভিযোগে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2011 সালের 8 আগস্ট মামলা করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেন করেছেন বেগম জিয়া। এই মামলায় 2018 সালের 29 অক্টোবর তাকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানা করেন ঢাকার বিশেষ জজ আদালত। ওই রায়ের পর কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। যদিও শেষমেশ শর্ত সাপেক্ষে বিএনপি চেয়ারপারসনকে গুলশানের বাসায় থাকার অনুমতি দেয় সরকার। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে খালাস দেন উচ্চ আদালত। আমরা আর্গুমেন্টে আমাদের বলেছি যে এই সম্বন্ধে কোনো এভিডেন্স নাই। এর অর্থই হলো এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। তো আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনের সেই আর্জ আজকে প্রমাণিত হয়েছে। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। টোটাল কেসে 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও নাই যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। পাশাপাশি বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন বেগম খালেদা জিয়া। ফাইনাল রিপোর্ট প্রাপ্তির পরে তথ্যগত ভুল প্রমাণিত হয় অব্যাহতি দিয়েছেন। মূলত এই হয়রানিমূলক মামলার প্রক্রিয়ায় এটাই হয় যে এর তদন্ত রিপোর্টও সঠিকভাবে আসে না, ঝুলায় রাখা এবং মানুষকে হয়রানি করা, এটা তারই অংশ বিশেষ। অন্যদিকে 2008 সালের এক কর ফাঁকির মামলায় অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 দশক পর ঢাকার পৃথক 2 আদালত তাকে এই অব্যাহতি দেন। চাঁদাবাজির আরেক মামলায় তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নির্ধারিত সময় পেরোলেও নির্বাচনী ব্যবস্থা সংস্কার ইস্যুতে সুপারিশ দিতে পারবে রাজনৈতিক দলগুলো, এমনটি মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সংস্কার কমিশনের আরেক সদস্য তোফায়েল আহমেদ বলেন, প্রতিবন্ধী, বয়স্ক ও দূরের ভোটারদের জন্য পোস্টাল ভোটের সুপারিশ করা হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত ও প্রতিবন্ধীদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তারা। নির্বাচনী ট্রেন এবার থামল ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত ও প্রতিবন্ধীদের দ্বারে। তারা কেমন নির্বাচন চান তা জানতে বুধবার জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে তাদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বক্তারা স্থানীয় ও জাতীয় নির্বাচনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসন, প্রতীক ছাড়া স্থানীয় ভোট, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও না ভোটের বিধান যান। এছাড়াও এক ব্যক্তির 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার দাবি তুলে ধরেন বক্তারা। বলেন, জাল ভোট নিয়ন্ত্রণে চূড়ান্ত ভোটার তালিকা এলাকায় প্রকাশ
করতে হবে। যে অঞ্চলে জন্ম নিবন্ধন এনআইডি দেশের ন্যায় সুযোগ থেকে অনেকগুলো একটা অংশ বঞ্চিত, সেক্ষেত্রে সরকার যে সার্বিক সহযোগিতাগুলো আছে এক্ষেত্রে কিন্তু টোটাল অফ জায়গাতে আছে। যখন পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে কাজ করেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে এক ধরনের আচরণ করতে হবে। যারা শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি তাদের সাথে ইশারা ভাষায় বা তারা যেভাবে বুঝেন সেই ধরনের আচরণ করতে হবে। ভোটের উৎসবে সবাইকে শরিক করতে পোস্টাল ভোটের গুরুত্ব তুলে ধরেন সংস্কার কমিশনের একজন সদস্য। পোস্টাল ব্যালটিং সিস্টেমটা এবং তাদের এই যে কার্ডগুলো সংশোধন করা, এইগুলোর জন্য একটা স্পেশাল এফোর্ট আপনারাও কিন্তু ইলেকশন কমিশনের সাথে ডায়ালগ করেন। বিগত 3 নির্বাচনের অনিয়ম তুলে ধরে সংস্কার কমিশনের প্রধান বলেন, যৌক্তিক সংস্কার ছাড়া হবে না সুষ্ঠু ভোট। অতীতের যে সকল অসঙ্গতি, অতীতের যে সকল অন্যায়, অতীতের যে সকল অবিচার করা হয়েছে, বৈষম্য করা হয়েছে, তার অবসান ঘটিয়ে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ, সবার জন্য সমান সুযোগ থাকবে। তিনি আরো বলেন, নির্ধারিত সময় পেরুলেও সংস্কার ইস্যুতে সুপারিশ দিতে পারবে রাজনৈতিক দলগুলো। সংস্কার কমিশনের মতে নির্বাচনী ট্রেন এখন চলতেই থাকবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে আজও সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বুধবার সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এর সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শ্রমিককে পুরাতন ইপিজেডে প্রবেশ করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরে বেবজা কর্তৃপক্ষের ফেব্রুয়ারির মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ হবে এমন আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে বুধবারও নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে 4 বছর আগে বন্ধ হয়ে যাওয়া লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলসের শ্রমিকরা। তাদের অভিযোগ, করোনাকালে নানা সংকটের কারণ দেখিয়ে পাওনা পরিশোধ না করে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 30 নভেম্বরের মধ্যে পাওনা পরিশোধের দিন ঠিক করে বেবজা কর্তৃপক্ষ। তবে এই সংক্রান্ত কোনো নোটিশ না পেয়ে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন বলে জানান শ্রমিকরা। 4 বছরের পরিশ্রমের টাকা আমাদের দেওয়া হয় না কেন? টাকা পাবো, পাওনা টাকার জন্য আমরা আন্দোলন করতেছি। আমরা তো ভোগান্তি করতেছি না, ভোগান্তি আমাদের করাচ্ছে, কারণ আমাদের টাকা দিচ্ছে না, তারা বারবার ডেট দিচ্ছে, টাকা দিচ্ছে না। অবরোধের কারণে নবীনগর চন্দ্রা সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন যাত্রী চালকরা। কষ্ট তো হইতে আছে, হাইটে যাওয়া লাগতেছে। মালিক সমস্যা করছে, কিন্তু এতে তো সাধারণ যারা পথযাত্রী আছে তাদের তো সমস্যা। শিল্প পুলিশ জানায়, কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সংকট সমাধানে চেষ্টা চলছে। কালকে বলছে যে যদি লিখিত দিয়ে দিত তাহলে কালকে এবারে উঠত, কিন্তু বেজবা কর্তৃপক্ষ দিচ্ছে না। সেটা রাত্রি 11টার পর এটা লিখিত, এখন কথা মিটিং চলছে, মিটিং তো তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। 2021 সালে নানা সংকটের অজুহাত দেখিয়ে বন্ধ করে দেয়া হয় লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলসের কারখানা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের প্রতি যে কোনো আঘাত প্রতিহত করা বিমান বাহিনীর দায়িত্ব। যে কোনো প্রয়োজনে বিমান বাহিনী প্রস্তুত। টাঙ্গাইলের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে বিমান বাহিনীর বার্ষিক মহড়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন বিমান বাহিনী প্রধান। এটি শত্রু এলাকা। যুদ্ধের ময়দানে একটি বিমান শত্রুর কবলে পড়ে। যুদ্ধ কবলিত এমন জায়গা থেকে বৈমানিককে উদ্ধারে শুরু হয় অভিযান। এরপর একে একে সব যুদ্ধ বিমান আঘাত হানে প্রতিপক্ষকে লক্ষ্য করে। সবশেষ আকাশে ছড়িয়ে দেয়া হয় যুদ্ধ বিজয়ের উল্লাস। তবে এই যুদ্ধক্ষেত্র বাস্তবে নয়, এটি বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক গোলাবর্ষণ মহড়া 2024। টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে বুধবার দুপুরে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ। এতে চৌকস বৈমানিকরা আকাশযুদ্ধের বিভিন্ন রণকৌশল সহ যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, আকাশ হতে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ এবং স্পেশাল অপারেশন সহ সব ধরনের রণকৌশল অনুশীলন করে। এতে অংশ নেয় বিমান বাহিনীর মিগ-29B ইউবি, F-7, FT-7 এবং K-8W সহ আরও আধুনিক যুদ্ধ বিমান। মহড়া পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। যে আমরা শান্তিকালীন হোক বা যে কোনো প্রয়োজনে হোক, বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এই প্রশিক্ষণ থেকে বাহিনীটি জানায়, দেশের যে কোনো সংকটে সদা প্রস্তুত তারা।
মাসুদা লাবণী, নিউজ 24, রসুলপুর, টাঙ্গাইল। চট্টগ্রামে দুর্ঘটনার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহর। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে গাড়ি বহর করে লোহাগড়া থেকে ঢাকায় ফিরছিলেন তারা। এ সময় বহরের একটি প্রাইভেট কারকে একটি ট্রাক ধাক্কা দেয়, তবে সেই গাড়িতে দুই সমন্বয়ক না থাকায় অক্ষত রয়েছেন তারা। ঘাতক ট্রাকটিকে জব্দ করা সহ চালককে আটক করা হয়েছে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। রেমি গ্রুপের অন্যতম প্রধান অঙ্গ প্রতিষ্ঠান সজীব কেমিক্যাল কোম্পানি বুধবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে রেমি রোজ ব্লজম বিউটি সোপের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে। প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর শিবাশিস সরকার এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন পণ্যটি সকলের জন্য উন্মুক্ত করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক তাপস দাস, ন্যাশনাল সেলস ম্যানেজার ও সারা দেশ থেকে আসা বিক্রয় নির্বাহীরা। এবার আন্তর্জাতিক সংবাদ। ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে দেশটির প্রধান বিরোধী দল পিটিআই। বুশরা বিবির ডাকা লং মার্চের কারণে নিরাপত্তা বিঘ্ন হওয়ার অভিযোগ আনা হয়েছে সরকারের পক্ষ থেকে। এদিকে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রচারে এক ধরনের সেন্সরশিপ আনা, ইন্টারনেটের গতি কমিয়ে দেয়ায় পাকিস্তানের জনগণের মত প্রকাশের অধিকারও খর্ব হচ্ছে বলে মনে করছে সচেতন নাগরিক সমাজ। পাকিস্তানের ইসলামাবাদে 3 দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে ইমরান খানের দল পিটিআই। বুধবার ভোরে দলটির শীর্ষ পর্যায় থেকে এই ঘোষণা দেওয়া হয়। পিটিআই এর কেন্দ্রীয় মিডিয়া সেল প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের কথা মাথায় রেখে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর আগে কারাবন্দী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধান সংশোধনী বাতিলের দাবিতে ইসলামাবাদের রেড জোন ডি চকে পৌঁছানোর পর পুলিশ, রেঞ্জার্স এবং সেনা সদস্যদের হাতে ব্যাপক ধরপাকড়ের শিকার হন পিটিআইয়ের নেতাকর্মীরা। 26 নভেম্বর ইসলামাবাদের রেড জোন নামে পরিচিত উচ্চ সুরক্ষিত এলাকায় ইমরান খানের দল পিটিআইয়ের বিক্ষোভ মিছিলে শান্তিপূর্ণ সমাধান হচ্ছিল। ধরপাকড়ের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সরে যান আন্দোলনের শীর্ষ 2 নেতা, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ধারপোর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। অবিলম্বে ইমরান খানের মুক্তিসহ আরও 2টি দাবিতে চলমান ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি হঠাৎ প্রত্যাহার করে নেয় দলের এই সিদ্ধান্তে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। এদিকে এই বিক্ষোভে জীবনহানি ও সম্পদের ক্ষতির জন্য সরকার এবং পিটিআই একে অপরকে দোষারোপ করছে। উভয় পক্ষ এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে দোটানায় রয়েছে। পরিস্থিতি শান্ত করার জন্য পিটিআই এর বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে সূত্র জানিয়েছে। চন্দ্রা, নিউজ 24। দর্শক, ছিল সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।